রিভিউ করবেন স্যার? চেইন বেস ইন্ডেক্স আরেকবার রিভিউ করবেন? এই ম্যাথটাই ধরুন দেখে নি। চেইন বেস না এটা? জি স্যার, মানে আপনি যে ম্যাথটা বের করেছিলেন ওরকম একটা ম্যাথ বুঝালে হবে স্যার। মানে ফিক্সড বেস, চেইন বেস থেকে ফিক্সড বেস কিভাবে যাবো স্যার? চেইন বেস হচ্ছে যে ওই চেনের মতো আগেরটা দিয়ে পরেরটা, বুঝতে পারছেন? যেমন যে 46 এখানে বলছে কি চেইন বেসের ফর্মুলাটা দেখেন, দিস ইয়ার্স ভ্যালু লাস্ট ইয়ার্স ভ্যালু। আপনার দিস ইয়ার্স মানে হচ্ছে যে কোনো বছর বোঝাচ্ছে, তার আগের বছরেরটা দিয়ে ভাগ করতে হবে। এখন এই এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, যে আমরা 46 যদি কনসিডার করি, তাহলে এখানে কত বসবে? কেন নট অ্যাপ্লিকেবল লেখা হলো? কারণ 46 যদি আজকের ইয়ার হয়, গত বছরের ফিগার আমাকে দেওয়া নাই, অতএব এইটা আমি বের করতে পারবো না। এই যে লাস্ট ইয়ার্স ভ্যালু যেটা, এটা দেওয়া নেই, অতএব এটা আমার বের করা সম্ভব না। যদি আমি 2015 যাই, তাহলে এখানে আছে 52 ডিভাইডেড বাই আগের বছরেরটা 46 সমান 113.0। আবার 62 ডিভাইডেড বাই তার আগের বছর 52 119.2। এটা 100 দিয়ে আবার গুণ করে দিতে হবে আর কি, যে ফর্মুলার সাহায্যে। 69 ডিভাইডেড বাই 62। তাহলে প্রিলিমিনারি তো বোঝা যাচ্ছে কিভাবে। জি স্যার, এই ম্যাথটা বুঝছি স্যার, এই ম্যাথটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এই ম্যাথটা স্যার বুঝতে পারছি, মানে পরের ম্যাথটা স্যার মেইনলি সমস্যা স্যার। পরে কোনটা? এইটাও জি আচ্ছা, এইটাও আগের মতো, এটাও ক্লিয়ার তাই তো? না না স্যার, এইটা না, ওই যেটা স্যার আপনার কনভার্ট করতে হবে স্যার, মানে চেইন ইন্ডেক্স দেওয়া আছে আমার এইটা আজকে কোথায়? এই যে এইটা? জি স্যার, জি স্যার, এই ম্যাথটা। আচ্ছা, এইটার এই যেটা এমনি এক্সাম্পল যেটা দেওয়া আছে, এটা দেখেন, ইয়ার দেওয়া আছে আপনাদের ওখানে যেটাই থাকে, আমার এখানে দেখেন 2010 থেকে 2014, এখানে 5 ইয়ার্স ফিগার ইজ গিভেন। The first year index is 105.4. This is chain based index. Chain based index 105.4. In 2011 it is 105.0. In next year 104.5. In 2013 it is 104.1, and 2014 103.9. This is chain based index. You have to change it to a fixed based index. Fixed based index এর জন্য কি করতে হবে? এর একটা আমার এই বেস লাগবে, ফিক্সড বেস। সেই বলা আছে যে এখানে ফিক্সড বেস ইন্ডেক্স উইথ 2010 ইকুয়াল টু 100, অর্থাৎ 2010 এ যেটা দেওয়া আছে এইটা ইকুয়াল টু 100। জি স্যার। তাহলে এইটা আমি 100 লিখলাম, ঠিক আছে। এখন পরেরটা কি হবে? এইটা কি হবে? এইটা হচ্ছে পরের বছরের যে চেন বেস ইন্ডেক্স দেওয়া আছে আর আগের বছরের যে ফিক্সড বেস ইন্ডেক্স বের করেছি, এই দুটো গুণ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক 2012 এ যান, 2012 এর চেন বেস ইন্ডেক্স 104.5, আগের বছরের ফিক্সড বেস ইন্ডেক্স 105.5, এই দুটো গুণ করতে হবে, করে ডিভাইডেড বাই 100। বোঝা যায়? জি স্যার, জি স্যার, এবার বুঝতে পারছি। ঠিক একইভাবে in 2013 the chain base index is 104.1, previous year fixed base index is 109.725, multiply and then divide by 100, 114.224. In 2014 the chain base index is 103.9, previous year's fixed base index is 114.224. So these two will be multiplied and will be divided by 100. This is 118.7. Clear? জি স্যার, মানে প্রত্যেকটা স্যার চেইন বেস থেকে যদি ফিক্সড বেস যেতে যাই, তাহলে কি স্যার এভাবেই করতে হবে? চেন বেস যে বছরের ফিক্সড বেস আপনি বের করবেন, ওই বছরের চেন বেসড ইন্ডেক্সের সাথে আগের বছরের ফিক্সড বেস ইন্ডেক্স গুণ করবেন, গুণ করে 100 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে? জি স্যার। লাস্টটা স্যার কি বললেন স্যার? লাস্টেরটা 118.7 এইটা? জি স্যার, লাস্টটা যে বললেন চেইন বেস
লাস্টে ডিভিডেন্ড বারটা কত দিয়ে হবে স্যার? 103.9 জি স্যার, into fixed base of previous year, জি স্যার, 114.224 জি স্যার, ডিভাইডেড বাই divided by 100. 100। স্যার তাহলে ডিভাইডেডটা সবসময় 100 দিয়ে করতে হবে স্যার। হ্যাঁ, ডিভাইড সবসময় 100 দিয়ে করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি তো কালার চেঞ্জ করে দিই। দেখেন এই যে এই ফিগারটা, এটা তো 2014 সালের কি, এটা চেন বেস ইন্ডেক্স, তাই না? জি স্যার, আর আগের বছরের ফিক্সড বেস ইন্ডেক্স কত? 114.224। 114.24। ঠিক আছে, এই দুটো গুণ করতে হবে, গুণ করে 100 দিয়ে ভাগ দেন। স্যার উপরে যে আমাদেরকে আগে বলে দিয়েছে যে ফিক্সড প্রাইস ইন্ডেক্স উইথ 2010 ইজ ইকুয়াল টু 100, এই জিনিসটাকে সবসময় বেস ধরে এটা দিয়ে ডিভাইড করতে হবে, আর বাকি ওই আপনার কারেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ারের ফিক্সড প্রাইসটা মাল্টিপ্লাই করতে হবে অলওয়েজ। হ্যাঁ, এটা তো আসলে সেম বেস, এটা একটার সাথে পরেরটার সম্পর্ক, বা যে কোনোটার সাথে আগেরটার বা পরেরটার সম্পর্ক। চেন, চেন মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার। ওই যে ফিক্সড বেসের ক্ষেত্রে যেরকম এই যে প্রথমটা যেটা হয়েছিল এটা দিয়ে সবগুলোকে ভাগ করলাম, ওই সিস্টেম না। ঠিক আছে, চেন মানে হচ্ছে একটার সাথে তার পরেরটার, একটার সাথে তার পরেরটার, অথবা উল্টা ভাবে যেটা আছে তার সাথে আগেরটার, এরকম পাশাপাশি। স্যার যদি স্যার আপনাকে আমাকে যদি বলে দেয় স্যার মাঝখান থেকে কোনটা বলে দেয় স্যার, হ্যাঁ স্যার মাঝখান থেকে কোন সালকে যদি আমাকে ফিক্স ধরতে বলে তখন কি কি হবে আচ্ছা, স্যার? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি নরমাল করে দিই। আবার মাঝখানে যে কোনো একটা সাল ধরে করেন না। যেমন আপনি ধরেন যে আমি 2012 সালেরটা বের করব, জি স্যার, এই ফিগারটা বের করব। ঠিক আছে, জি স্যার, এইটা কি? এইটা হচ্ছে ফিক্সড বেস ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু 2010 ইকুয়াল টু 100, তাই তো? জি স্যার, তাহলে এটা বের করলাম কিভাবে? এইটা বের করব আমি এই যে এর উপরে যে চেন বেস ইন্ডেক্সটা দেওয়া আছে 104.5 মাল্টিপ্লাইড বাই তার আগের বছরের ফিক্সড বেস ইন্ডেক্স, এই যে এটা নিচেরটা 105.0। এইটা না, কিন্তু এই দুটো ঘটনাক্রমে একই হয়েছে, কিন্তু নিচেরটা খেয়াল থাকবে, জি স্যার। ডিভাইডেড বাই 100। স্যার উনি কি মনে হয় মানে বেস চেঞ্জ করার কথা বলতেছেন মেবি? জি স্যার, আমি বেস চেঞ্জ করার কথা বলেছি। যেমন স্যার আমি 2010 ধরে করছি না, এই জায়গায় আমি 2012 ধরে করবো। 2012 সালে যদি বেস হয় তাহলে 100, তাহলে আলটিমেটলি আমরা 2012 সাল এইরকম অঙ্ক আছে নাকি এখানে আমাদের? স্যার আগে এর পরের অঙ্কটা নেবি স্যার, আপনি একটু দেখেন তো এটাই তো স্যার। তাহলে এর আগের ম্যাথটা স্যার, এই যে এইটাই তো একটা আছে জি স্যার, এটাই। এখানে, এই যে এই অঙ্কটা এখানে দেখেন, এখানে একটা কথা আপনাদের বলে রেখেছিলাম যে এই যে প্রথম যে এ নাম্বার যেটা মনে করেন এইটা নেই, আপনাকে শুধু বলছে কনভার্ট দ্য ফলোইং চেন ইন্ডেক্স ইনটু এ ফিক্সড বেস ইন্ডেক্স উইথ বেস 2008। ঠিক আছে, জি স্যার, আপনি তো এর আগের অঙ্কে যেটা দেখে আসলেন, এটা কি করলাম? প্রথম বছরটা 100 করলাম, তাই না? জি স্যার, এখন এখানে আমি বলছি যে 2008 সালকে 100 করতে হবে। জি স্যার, 2008 সালকে 100 করলেও প্রথম সলিউশনের প্রথম পর্যায়ে প্রথম বছরটাকে 100 করে অঙ্কটাকে করবেন। আচ্ছা স্যার, বুঝতে পারলেন? জি স্যার। এইটা যদি করতে নাও বলে তবু আপনাকে করতে হবে। প্রথম বছরটা দিয়ে বের করে নিব স্যার স্যার। এটা কি প্রিভিয়াস ইয়ারের ইয়া দেওয়া নেই বিধায় ওই জন্যই করতেছি নাকি এমনি 100 বললাম? হ্যাঁ, বলেন বলেন। স্যার না। এটা কি প্রিভিয়াস ইয়ারের চেন ইন্ডেক্স বা কোনো কিছু দেওয়া নেই বিধায় কি প্রথম বছরটাকে 100 ধরবো নাকি এমনি? প্রথম বছরটাকে 100 ধরলে অঙ্কটা ইজিয়ার হবে, বুঝতে সুবিধা হবে। এই জন্যে এখানে কোনো এক জায়গায় মনে হয় বলা আছে, দেখেন যে আপনাকে যদি প্রথম বছর 100 ধরে করতে নাও বলে, যদি মাঝখানের একটা বছরের বলে, তাহলে প্রথম বছরেরটা আগে করে নিতে হবে। কিভাবে করবেন? যেটা এর আগের স্লাইডে বললাম, যে বছরেরটা বের করবেন ওই বছরের চেন বেস ইন্ডেক্স আর আগের বছরের ফিক্সড বেস ইন্ডেক্স গুণ করে 100 দিয়ে ভাগ করতে হবে। তারপরে 2008 এ 100, এইটাকে আমি 100 ধরলাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল, এই যে 2006 যদি আমরা 100 ধরি তাহলে আলটিমেটলি স্যার আমাদের এখানে 100 কেন দিলাম? এখানে আলটিমেটলি নট অ্যাভেলেবল কেন দিই নাই? 100 কেন? জি স্যার। হ্যাঁ 100।
মানে স্যার, বেজ ইয়ার মানেই হচ্ছে 100%। হ্যাঁ, সেই জন্য আপনি যে কোনো বছরকে যদি বেস ধরেন ওখানে 100 ধরতে হবে। আমি এই যে এখানে 2008 কে যে আমি বেস ধরে আমার কাছে যেটা চাচ্ছি আমি বের করব, এইটা সহজে বের করার জন্য প্রথম অংশটা করে নেবেন, ফার্স্ট ইয়ার কে বেস ধরে নেবেন, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যে ফিগারটা আছে এটাকে 100 ধরে নেবেন, 2006 এই যে এটা করে এই লাইনটা কমপ্লিট করার পরে তারপরে ধরবেন যে এইটাকে। জি স্যার, তারপরে কি হবে? আচ্ছা, এখানে এই যে উইথ ইট দ্য ফার্স্ট ইয়ার বেস, এই যে এখানে বলা আছে দেখেন, টু স্টার্ট বাই এক্সপ্রেসিং ইট উইথ দ্য ফার্স্ট ইয়ার অ্যাজ বেস এন্ড দেন টু চেঞ্জ টু দ্য বেস দ্যাট ইউ ওয়ান্ট। এইটা গেল। আচ্ছা, স্যার আমি 2008 সালে 97 কিভাবে বের করলাম স্যার? আচ্ছা ওইটা আমি বলছি। এখানে একটু দেখেন, এইটা তো গেল, এই যে কত পার্সেন্ট বেড়ে গেল সেইটা এখানে বলা আছে 1.037। এটা দি ইন্ডেক্স 2008 equal to 100 is then obtained from 2006 equal to 100 index throughout by এত। ওই যে এইটা হচ্ছে ওই যে আপনার প্রথম দিকে যে অঙ্কটা করিয়েছিলাম, যে এই যে যেটাকে 2008 কে যে আমি 100 ধরলাম, এইটা আমরা প্রথম দিকে কিভাবে করেছি সেটা হচ্ছে যে বছরকে 100 ধরবো ওই বছরের যে ফিগারটা আছে ওই ফিগারটাকে দিয়ে সবগুলোকে ভাগ করে দিবেন। বুঝতে পারছেন? এই যে 107 না? জি স্যার। 107 দিয়ে 100 ডিভাইডেড বাই 107 কত হয়? প্রথমটা ধরেন 93, তাই তো? এই যে 93, তারপরে 103.7 ডিভাইডেড বাই 107.4 কত হয়? 96.55। তার মানে 97 রাউন্ড করলে 97। হ্যাঁ, আবার এই যে 111.9 পরেরটা ডিভাইডেড বাই 107.4 104.18 এরকম। তার মানে 104 আমি রাউন্ড করছি, ঠিক আছে? এইভাবে একটা কথা বলবো স্যার, তাহলে ফর্মুলাটা কি স্যার এরকম দাঁড়ালো, যদি স্যার আমাদের বলে যে প্রথম বছরেরটাই বের করতে বলে, সেক্ষেত্রে আমি আপনি যেটা বলছেন স্যার মাল্টিপ্লাই করে মানে কোনাকুনি মাল্টিপ্লাই করে বের করবো। আর যদি আমাকে মাঝখান থেকে কোনটা বের করতে বলে সেক্ষেত্রে আমি স্যার প্রথমটা এভাবে বের করে দেন স্যার আমি এরপরে যেটা বের করতে বলবো সেটা আমি নর্মাল আগে যে সূত্র আছে ওইভাবে করবো স্যার। হ্যাঁ, এইটাই তো, আমি তো এটাই বললাম। জি স্যার, মানে এখানকার বেসটাকে আমি প্রত্যেকটা গিভেন ইয়ারটা দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, আপনি এই যে মাঝখানে যে কোনো বছর বললে আগে এই প্রথম বছর ধরে এটা করে নেবেন, এটা আপনাকে যদি নাও করতে বলে তবু করে নেবেন। যেমন মনে করেন যে আপনাকে এই অঙ্কটা পরীক্ষায় দিল, এই এ বি না দিয়ে এই এতে যেটুকু আছে এইটুকু দিল না, না দিয়ে সরাসরি বললো যে ফিক্সড বেস ইন্ডেক্স উইথ বেস 2008, ঠিক আছে? তখন আপনি প্রথমেই বলবেন যে 2006 ইকুয়াল টু 100 ধরে আগে এই লাইনটা করে দিবেন, ঠিক আছে? জি স্যার। করে নিয়ে তারপরে হচ্ছে যে আপনি যেটা চাচ্ছে ওইটাতে যাবেন। জি স্যার, ক্লিয়ার এবার। আশা করি ক্লিয়ার আছে। কিন্তু আজকে স্টুডেন্ট পার্টিসিপেশনও না ভালোই আছে তো, 54 52 হয়ে গেছে। ঠিকই আছে স্যার। লিংকটা খুঁজতে অনেক প্রবলেম হয়েছে, যেই কারণে স্যার এতদিন ঢুকতে পারি নাই। কেন? এটা তো ওই যে আমাদের হোস্টের ওখান থেকে ক্লিয়ার করে দেয় না? না স্যার, মানে অনেক, আমি প্রায় আজকে মানে অনেকদিন যাবত ঢোকার ট্রাই করতেছি, তো আজকে খুব কষ্ট করে মানে আপনি কি আজকে ফার্স্ট ডে ঢুকলেন? জি স্যার, আজকে ফার্স্ট। ও, এই জন্য এরপরে সমস্যা হবে না। জি স্যার। প্রথম দিনে অনেক কনফিউশন থাকে, ওইটা পরে ক্লিয়ার হয়ে যায়। তাহলে ঠিক আছে এটা? জি স্যার। আশা করি চেন বেস, ফিক্সড বেস টু চেন বেস টু ফিক্সড বেস, এই দুটাই একটু খেয়াল করবেন। এখন এই যে এইটা একটু পড়েন। এরপর হচ্ছে কম্পোজিট ইন্ডেক্স নাম্বার। কম্পোজিট মানে এই যে ওয়েটেড এভারেজের মতো আর কি।
আমরা যেটা স্ট্যাটিস্টিক্স ওয়েটেড এভারেজ করে আসছি, যেমন ওই যে মিন, মিডিয়ান, এরিথমেটিক মিন, মিডিয়ান, মোড, এইসব জায়গায় ওয়েটেড এভারেজ মিনের ক্ষেত্রে যেটা পড়ে আসছি এইটা এইরকমই। মনে করেন যে একজন টিচারের 5জন স্টুডেন্ট আছে, 3জন 60 করে পেল, আর 2জন 70 করে পেল, তাহলে এভারেজ পার একজন কত করে পেল? 3জন 60 করে, তার মানে 3জনা মোট পেল 3 × 60 180, আর 2জন 70 করে 140, তাহলে 180 আর হচ্ছে 140, তাহলে 320 নাকি? 320, তাহলে মোট স্টুডেন্ট 5জন, 5 দিয়ে ভাগ করে দেবেন। হ্যাঁ, এইটা হচ্ছে এভারেজ। ওই যে 3 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, এইগুলোকে বলা হয় 3, 2, এইগুলোকে বলা হয় ওয়েট। এইটা আর এই যে এভারেজটা বের করলাম এইটাকেই বলা হয় ওয়েটেড এভারেজ। স্যার টোটাল সামটাকে নাম্বার দিয়ে ভাগ করব? হ্যাঁ, কিন্তু এখন ওয়েটটা বিভিন্ন রকম। ওয়েটটা স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো নাম্বার অফ স্টুডেন্ট আসছে, কমোডিটির ক্ষেত্রে একরকম আসতে পারে, প্রাইসিং এর ক্ষেত্রে আর এক রকম আসতে পারে। এটা ওয়েটটা কি হবে আপনাকে বলে দেবে। এটা প্রাইস হতে, কোয়ান্টিটি হতে পারে, নাম্বার হতে পারে, বিভিন্ন রকম। আচ্ছা স্যার। স্যার মিনের ক্ষেত্রে আমরা যখন এফএক্স করছিলাম সেরকমই। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই। এখানে একটু ওই ক্যালকুলেশনের, আমি যখন এর পরের স্লাইড গুলোতে যখন ওই রিলেটিভ ওয়েটেড রিলেটিভ চলে আসবে সব, কোনটার প্রেক্ষিতে কোনটার সাপেক্ষে, তখন দেখা যাবে যে ওই আগের বছর পরের বছর এইটা যদি আমি করতেছি, যেমন আগের বছরের একটা প্রায় একটা কমোডিটির প্রাইস ছিল 100 টাকা, সেইটা আবার বিক্রি হয়েছিল কি পরিমাণ, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। আবার পরের বছরে শুধু প্রাইসই বাড়লো না, প্রাইস বাড়ার সাথে সাথে তো ডিমান্ড সাপ্লাই ফুল অনুযায়ী কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যায়। তাহলে কোয়ান্টিটি এবং প্রাইস এই দুটোকে বিবেচনায় নিয়ে যদি আমি অঙ্ক করি, তখন চলে আসে যে কোনটার প্রেক্ষিতে কোনটা, উইথ রেসপেক্ট টু কোনটার সাপেক্ষে কোনটা বের করবো, এই প্রশ্নগুলো চলে আসে। এইগুলোই আমরা একটু দেখবো। যেটা আমি যেভাবে বলছি হয়তো অনেকের কাছে ক্লিয়ার না, এটা আমরা যখন প্রবলেম সলভ করব তখন দেখা যাবে যে আরো সহজ লাগছে। শুধু একটু কেয়ারফুল হতে হবে এই ফর্মুলা গুলো নিয়ে। এগুলো বইতে আছে, দেখেন পেজ নাম্বার আমার এখানে আছে 146, কম্পোজিট ইন্ডেক্স নাম্বার। আশা করি পেয়েছেন। এই কম্পোজিট ইন্ডেক্স নাম্বার, এখানে দেখেন 2 processes involved in the construction of the index number. 2 processes. One is indexing, এটা আপনাদের বইতে আছে, দেখেন বইতে যা লেখা আছে ওইটাকে একটু সাজিয়ে গুছিয়ে কিছু বাদ দিয়ে এইভাবে লেখা আছে। One is indexing, comparing current values with those of the base year. তার মানে যেটা আমরা এতক্ষণ অন্যান্য স্লাইডে শিখে আসলাম যে বর্তমান ভ্যালু একটা বেজ ইয়ারের প্রেক্ষিতে ইন্ডেক্সিং করা। আর একটা আছে যদি other is averaging or somehow combining together the items under consideration, যেটা হয়েছে ওই যে আমি স্টুডেন্ট দিয়ে যেটা বোঝালাম অথবা কোয়ান্টিটি দিয়ে বোঝাইলাম, যে যখন দেখা গেল যে চাউলের দাম 40 টাকা কেজি, তখন বিক্রি হলো মনে করেন যে 40 মণ, যখন এটা 50 টাকা হয়ে গেল তখন বিক্রি হলো 30 মণ। তাহলে এখানে একটা রিলেশন আছে যে এখানে ইন্ডেক্সিংটা একটু অন্য টাইপের হবে, ওয়েটটা আর কি। তো লাইনে থাকুন, আমি একটু ফোন আসছে স্পেশাল, আমি একটু কথা বলে নিই। ইয়েস, তাহলে আমরা এইটা দেখি যে
combining individual price indices by means of a weighted average. এটা আমরা দেখবো আপনাদের বইতে যে ফর্মুলাটা দেওয়া আছে, the formula for a weighted average is the same as this, but the weights denoted by W instead of frequencies. এই যে আমরা যেমন ওই যে এভারেজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে এভারেজ বের করতে গেলে পড়েছিলাম না যে সামেশন fx ডিভাইডেড বাই সামেশন f, খেয়াল আছে? ওই জি স্যার। f এর জায়গায় w বসছে আর কি, ডিফারেন্স হচ্ছে এইটা, where x denotes the values being averaged and w denotes the weights. x যদি স্টুডেন্টদের মার্কস হয় যে 60%, 70%, 50%, আর w যদি নাম্বার অফ স্টুডেন্টস হয় যে কয়জন স্টুডেন্ট 60% পেলো, কয়জন 70% পেলো, এটা বোঝায়, তাহলে মার্কসটা হচ্ছে আমার x আর ওই নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে w। ক্লিয়ার? নিচের এক্সাম্পলটা দেখেন, এভারেজ এক্সাম মার্কস অফ 40%, 55% and 58% উইথ ওয়েটস 2, 2 and 1। তাহলে এখানে মনে করেন মোট 5 জন স্টুডেন্ট আছে ধরে নেন, অথবা স্টুডেন্টদের এটা অনুপাত বোঝায়, যেমন 20 জন 20 জন 10 জন, মোট 50 জন স্টুডেন্ট আছে। বর্তমানে আপনারা আছেন 51 জন, মনে করেন আপনাদের মতোই 50 জন, এই যে 20 জন, তাহলে এই 20 হবে ওয়েট, এই 20 হবে ওয়েট, 1 হবে ওয়েট। এই 20, 20 এবং 10 এর অনুপাতটা নিলেও w মিন করবে। আমি w এর মান 20 নিতে পারি, 20 নিতে পারি, 10 নিতে পারি, আবার অনুপাত করে 2 to 1 ও নিতে পারি। তাহলে এই যে 2 জন স্টুডেন্ট পেলো 40% করে, তাহলে মোট পেলো 80, আর 2 জন পেলো 55 করে, মোট পেলো 110, আর 58 পেলো একজন, তাহলে 58। তাহলে 80 প্লাস 110 প্লাস 58 যোগ করলে যেটা হবে সেইটাকে এই মোট স্টুডেন্ট 2 প্লাস 2 প্লাস 1 5 দিয়ে ভাগ করে দেবো, যেটা বেরোবে এইটাই হবে ওয়েটেড এভারেজ। বোঝা যায়? এই ইলাস্ট্রেশনটা আপনাদের বইতে আছে, ওই পৃষ্ঠায় নিচের দিকে দেখে নিতে পারেন। এখন এখানে আরেকটা দেখেন, এইটা মনে হয় পরের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7 পড়েন, অঙ্কটা পড়েন। আজকে আপনাদের অন্যান্য ক্লাস ছিল, সেগুলো হয়েছে ঠিক মতো? জি স্যার। আচ্ছা, ভালো। জুলাই মাসে তো ক্লাস শেষ হয়ে যাবে, পরীক্ষার ব্যাপারে কি কিছু ইন্ডিকেশন দিয়েছে কিভাবে নেবে? না স্যার। স্যার ক্লাস কি জুলাই মাস এই পুরোটাই হবে শুধু স্যার? তো মনে হয় তাই, আমাকে তো যেভাবে বলছে জুলাই মাসে আমার সিলেবাস তো শেষ হয়ে যাবে, ক্লাসের রুটিনও জুলাই মাস পর্যন্তই। এইটা তো আসলে জুনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, জুনের বরঞ্চ একটু আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তারপরে পরীক্ষা জুন জুলাই ব্যাপী হতো বা জুলাই মাসেই হতো, কিন্তু সেটা তো কোভিড এর জন্য হলো না। যার ফলে এখন তো আমরা এই যে এক্সটেন্ডেড টাইমে আপনাদের একটু ঘন ঘন ক্লাস নিচ্ছি, কারণ প্রতিদিন ক্লাস কখনো আমাদের থাকতো না, আপনাদেরও থাকতো না এই একটা সাবজেক্টে, হয়তো সপ্তাহে ম্যাক্সিমাম মনে হয় 2টো বা একটা এরকম থাকতো আর কি। যাই হোক, জানিয়ে দেবে হয়তো টাইমলি। আপনারা এই অঙ্কটা একটু দেখেন, the 3 types of bread sold by a shop। একটা দোকানে 3 রকমের পাউরুটি বিক্রি হয়, হ্যাভ প্রাইস ইন্ডিসেস এত, এত এন্ড এত। একরকম রুটির ইন্ডিসেস হচ্ছে 107.0, দ্বিতীয় রকমের 103.6 and another one is 102.9 compared with first year। অর্থাৎ এটা কি মিন করে যে ফার্স্ট ইয়ারে যদি 100 থাকে এই বছরে 107, ফার্স্ট ইয়ারে যদি 100 থাকে এই বছরে 103.6। দ্বিতীয় প্রকার রুটির ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে যদি 100 টাকা হয় এই বছরে 102 টাকা 90 পয়সা। Find the weighted average indices for bread using quantities as weights if the quantities sold are in the ratio of 10, 2 and 1। ফার্স্ট টাইপের ব্রেডের কোয়ান্টিটি হচ্ছে 10, মনে করেন 10 পিসেস হইতে পারে বা 10 কিলোগ্রাম হতে পারে,
তারপরে 2, তারপরে 1। তাহলে বুঝতেই পারছেন যে এখানে ইন্ডিসেস তিনটে দেওয়া আছে, ওয়েট গুলো দেওয়া আছে। তাহলে ফর্মুলা আমরা জানি যে এইটা এই যে 107.0 ইন্টু 10 প্লাস 103.6 ইন্টু 2 প্লাস 102.9 ইন্টু 1 হোল ডিভাইডেড বাই 10 প্লাস 2 প্লাস 1। এই যে উপরে যাবে 1380 divided by 13 equal to 106.2. Yes? Because the first type of bread has such a high weighting 10, its index 107 has had a major impact. দেখেন এখানে আরেকটা জিনিস খুব ভালো কথা বলছে, সেটা হচ্ছে দেখেন এই যে বড় কোনটা 10 না, পরের দুটোর তুলনায় এইটা অনেক বড়, কয়েক গুণ, তাই না? 5 গুণ 10 গুণ। তাহলে এভারেজটা আসবে এই 107 এর কাছাকাছি। এই দেখেন, তার মানে ওই অন্য দুটোর থেকে একটু দূরে। এইটাকেই বলে ওই যে ডিসপারশন বলে, আমরা যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে করে আসছি সেই জিনিসটা আর কি। দেখেন এভারেজ হলো 106.2, এখান থেকে 107 এর ডিফারেন্স কত? 0.8। কিন্তু 106.2 থেকে এইটার ডিফারেন্স কত? প্রায় 3 এর কাছে। আবার এইটার ডিফারেন্স প্রায় 3 বা 4 এর কাছে। তা এই যে যেটার ওয়েট বেশি থাকে এভারেজ সবসময় সেই দিকে ইনক্লাইন্ড হয়, এটা খেয়াল রাখবেন। তা এখানে এইটা বুঝতে নিশ্চয়ই আমার মনে হয় কারো সমস্যা নেই। না স্যার। এরপর টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 8 পরেরটা। স্যার হ্যাঁ, এই যে 7 নাম্বার যেটা স্যার এইমাত্র করলেন স্যার, এটাকে স্যার আমরা কলাম করে করতে পারি তো স্যার? যেভাবে ইচ্ছা, আমি যেভাবে করছি এইভাবে হতে পারে, আপনি কলাম করে করতে পারেন, রো করেও করতে পারেন। জি স্যার, ভেরিয়েবলের একটা কলাম, ওয়েটের একটা কলাম করলাম, তারপর ভেরিয়েবল ওয়েট গুণ করে দিয়ে স্যার এইভাবে করলে তো মনে আবার হবে। রো করেও করতে পারেন, যে উপরে টেবিল দেন ফার্স্ট ব্রেড 1, ব্রেড 2, ব্রেড 3, তার নিচেই লিখলেন যে বা পাশে লিখলেন ইন্ডেক্স, ব্রেড 1 এর নিচেই 107, ঠিক আছে? তারপর নিচেই লিখলে ওয়েট 10, 2, 1, তারপরে লিখলেন মাল্টিপ্লিকেশন, এই দুটোর গুণফল লিখলেন। বিভিন্ন ভাবে করতে পারেন অঙ্ক, আপনারা যেভাবেই করেন, এক্সামিনার খাতা দেখলেই বুঝবে যে আপনি অঙ্কটা জানেন বা বোঝেন, অর্থাৎ ফুল মার্কস। যদি দেখা যায় যে স্টুডেন্টরা একজন এক এক ভাবে করছে, তাহলে কিন্তু টিচারদের ভালো লাগে দেখতে যে না, কেউ কারোরটা যে আশেপাশে ঘাড় বাঁকা নেই আর কি। ঠিক আছে, আমরা এরপরে দেখি টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 8। ম্যানুফ্যাকচারার produces 4 items A, B, C, D and wishes to find an overall index of their prices compared with 3 years ago. 3 বছরের আগের সাথে তুলনা করার জন্য। The quantity sold will be used as weights. এখানে ওয়েট কে বলা হয়েছে, কোয়ান্টিটি কে ওয়েট হিসাবে নিতে বলা হয়েছে। Calculate the price index using the following price index quantities. আমরা দেখি বইতে আছে, বইতে দেখেন আপনারা এক পৃষ্ঠায় পাবেন। দেখেন এভাবে আছে, প্রোডাক্ট গুলো দেওয়া আছে A, B, C, D, প্রাইস ইন্ডেক্স বেশ 3 ইয়ার্স এগো, 3 বছর আগের ইন্ডেক্স ছিল হচ্ছে এইটা, আর কোয়ান্টিটি সোল্ড পার উইক ছিল এইটা। A প্রোডাক্ট ওয়াজ সোল্ড 25 ইউনিটস, B 48 ইউনিটস, C 59 ইউনিটস এন্ড D 32 ইউনিটস। এখানে বলছে যে ওয়েটেড এভারেজটা এটা সেম, this into এটা একটু সাজায়া করা স্যার। this into this plus this into this plus this into this plus this into this equal to এই যে 17,000 উপরে যাবে 17,959.9 আর নিচেই যাবে 25 যোগ 8 যোগ 59 যোগ 32 সমান 164, ভাগ করলে 109.5। ওয়েট এভারেজ 109.5। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে ওয়েটটা কোনটা? ওয়েট কোয়ান্টিটি ওই যে প্রবলেমের ভিতরে বলে দিয়েছে, প্রথমে পড়েন, প্রথমেই মেনশন করে দিচ্ছে। প্রথমে এটা মেনশন করে দিয়েছে আপনাকে। আপনার অঙ্ক করার জন্য যেটুকু তথ্য দরকার হবে সেগুলো সব দেওয়া থাকবে ভিতরে, একটু কেয়ারফুলি পড়তে হবে। তাহলে এইটা ক্লিয়ার তো? জি স্যার।
কম্পোজিট ইন্ডেক্স নাম্বার এই পর্যন্তই। এরপরে আমরা নতুন টপিকসে যাচ্ছি, সেটার নাম হলো রিলেটিভ প্রাইস ইন্ডিসেস। এই জায়গা থেকে অঙ্ক বহুবার আইছে। দেখেন এখানে ভেরিয়েবলের সংখ্যা কিন্তু বেশি, P0 P1 Q0 Q1 V0 V1 V0 আবার V আবার P আর Q এর গুণফলের সমান। V মানে ভ্যালু। মনে করেন বাজারে যায় দাম করলেন চাউলের কেজি কত, বললো 60 টাকা, দেন 5 কেজি কিনলাম, তাহলে এর ভ্যালু এলো কত? 60 গুণ 5 60 ইনটু 5 ইকুয়াল টু 300 টাকা। এই 300 টাকা হলো V, P হলো 60, কোয়ান্টিটি Q হলো 5 কেজি। কিভাবে? যদি এইটা কোনো বেজ ইয়ারের হয় তাহলে আমি PQ V কে 0 ডেনোট করাই দেব, যাতে 0 দেখলেই বুঝবো যে দিস ইজ দ্য ফিগার রিলেটেড টু দ্য বেজ ইয়ার। সেই বেজ ইয়ার গত বছর হইতে পারে, 5 বছর আগের কোনো সাল হইতে পারে। P1 Q1 and V1 is the current year. P is the current year price, when P1 Q1 is the current year's quantity, V1 is the current year's value. It is equal to multiplied by price into quantity. Clear? কেয়ারফুলি খেয়াল করেন, কারণ এইগুলো নিয়ে কিন্তু পরে ফর্মুলা গুলো আছে এবং আপনাদের আছে। ঠিক আছে, এটা এত সাউন্ড আসে কোত্থেকে? যে আরিফ ভাই উনার মাইকটা স্যার অন করা, উনার ওখান থেকে স্যার বাইরে শব্দ আসছে। আচ্ছা, একটু দেখেন যাতে যারটা মিউট করা নেই মিউট করে রাখেন, আর যারা আমার সাথে কথা বলতে চান আনমিউট করে তখন কথা বলেন। নিচের প্যারাটা দেখেন, এই যে এগুলো ভালোভাবে খেয়াল করবেন কিন্তু, যে দি প্রাইস ইন্ডেক্স, এখানে প্রাইস ইন্ডেক্স মানে দেয়ার ইজ নো ফিগার রিলেটেড টু কোয়ান্টিটি। স্যার সাউন্ড হচ্ছে আরিফ ওনার ওখান থেকে। স্যার এই হোস্ট কে আছেন অল মিউট করে দেন, তারপরে আমি আনমিউট করে নিচ্ছি। স্যার আপনি করে দেন স্যার। আমার এখান থেকে এটা দেখছি না, যে ওই যে এটা মনে হয় হোস্টের কাছেই আছে সম্ভবত। এখন যা আছে আচ্ছা, একটু দেখেন যে তাহলে এই যে এখানে একটু আমরা পড়ি, দি নোটেশন কমনলি ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ ইন্ডেক্স নাম্বার as follows: the subscripts 0, এই যে 0 P0 Q0 V0, এই 0 and 1, এই যে P1 Q1 V1 are used respectively for the base year and the year under consideration, usually called the current year. তার মানে 0 হচ্ছে for the base year, 1 হচ্ছে for the current year. Hence for any given item, P0 is price in base year, Q0 1 year, V0 equal to P0 into Q0, value in the base year. ঠিক একইভাবে for the current year. এই সাউন্ড আসছে কোত্থেকে এত? স্যার এই মিস্টার আরিফ প্রত্যেকটা ক্লাসে স্যার এভাবে ডিস্টার্ব দেয় স্যার। অন্যান্য ক্লাসেও একই ডিস্টার্ব করতে। আরিফ স্যার উনারটাই স্যার প্রায় সময় স্যার অন থাকে স্যার মাইকটা। ওইটা ঠিক করা না, নইলে আমি কিন্তু হোস্টকে বলবো একদম পার্মানেন্টলি ওইটা মিউট করে দেবে বা ডিসকানেক্ট করে দেবে, ডিস্টার্ব হচ্ছে কিন্তু। আচ্ছা, উনি কি বোঝে না নাকি? না বুঝলে বুঝে নিক, আপনাদের কারোর কাছ থেকে বুঝে নিক যে কিভাবে করতে হবে। এটা না বুঝলে প্রত্যেকটা ক্লাসে ডিস্টার্ব করে, প্রত্যেকটা। স্যার প্রতি ক্লাসে স্যার মনে হয় ওকে ওকে একটু ঠিকঠাক করে নেন। উনি মনে হয় বাইরে চলে যায় স্যার, ক্লাস খুলে রেখে।
ও আচ্ছা আচ্ছা, দেখেন দি প্রাইস ইন্ডেক্স ইকুয়াল টু, এইটা একটু উল্টো ভাবে চিন্তা করেন, 100টাকে গুণ করে P1 বাই P0 ইন্টু 100। তার মানে ওই যে আমরা যে সেন ইন্ডেক্স শিখেছিলাম অথবা বেজ ইয়ারের প্রেক্ষিতে যে ইন্ডেক্স বের করা শিখেছিলাম, যে প্রাইস অফ কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই প্রাইস অফ বেজ ইয়ার ইন্টু 100, এইটাই প্রাইস ইন্ডেক্স। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখার যে বিষয়টা, এই যে P1 বাই P0, এইটার একটা স্পেশাল নাম আছে, সেটা কি? প্রাইস রিলেটিভ। এইটা মনে রাখবেন। যদি এটা Q1 বাই Q0 হয় তাহলে এটাকে বলে কোয়ান্টিটি রিলেটিভ। ঠিক আছে, এটা মনে রাখবেন, পরের ফর্মুলাগুলোয় কিন্তু এই জিনিসগুলো আসবে, অঙ্কের ক্ষেত্রেও আসবে। তাহলে এই পৃষ্ঠাটা একটু ভালো করে দেখছেন আশা করি। এবারে এখানে যাই। স্যার এখানে একটা আছে স্যার, ফর এ গিভেন আইটেম। এখন স্যার গিভেন আইটেম বলতে কি স্যার আমার বেজ এবং কারেন্ট ইয়ার দুটোই গিভেন আইটেম হবে? সেইটা তো প্রবলেমে গেলে বুঝবেন যে গিভেন আপনাকে কি কি দিচ্ছে, সেইটা তো আমি জানি না। হ্যাঁ, পরে গিভেন আইটেম হইতে পারে যে এটা ওই আইটেম মানে তো যে কোনো জিনিস হতে পারে, এটা কোনো কমোডিটি হতে পারে, স্টুডেন্ট হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। পরে বলছি স্যার এটা কি স্যার বেজ এবং কারেন্ট দুটো ইয়ারই দেওয়া থাকবে স্যার? সেইটা হচ্ছে যে বের করতে বলবে আপনাকে কোনটা আর কোনটা দেওয়া থাকবে, ওটা তো বলা যাবে না। ওইটা যখন আমি কোনো স্পেসিফিক প্রবলেমে যাব তখন দেখবো যে কি দেওয়া আছে আর কি বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি। পরে গিভেন আইটেম আপনি মনে করেন যে এখানে রাইসের কথাই বললো, প্রাইস বেজ ইয়ারে এটা ছিল, কোয়ান্টিটি ছিল এত, ভ্যালু এত, আর কারেন্ট ইয়ারে হচ্ছে এটা, এটা হতে পারে। বা হতে পারে যে অন্য কোনো আইটেম হতে পারে, সোপ হতে পারে, সাবান হতে পারে। এটা হতে পারে যে ওই আপনার এই যে এখন যে রকম এই যে মনে করেন যে মোটর বাইক হইতে পারে, যে এটা কয়টা বিক্রি হচ্ছে, প্রাইস কত, কোয়ান্টিটি কত। এই যে কোভিড শুরু হওয়ার পর নাকি মোটরসাইকেলের বা বাইকের নাকি সেলস বেড়ে গেছে, বুঝতে পারছেন? অতএব এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন এখানে যাই, এই যে এইটা খেয়াল করেন, এই ফর্মুলাটা পরে অনেক জায়গায় কাজে লাগবে। রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, এটাকে রিলেটিভ বলা হচ্ছে কেন? রিলেটিভ মানে একটা সাপেক্ষে রাখতে, এই যে এই অনুপাতটার জন্য রিলেটিভ বলা হচ্ছে। আমি আবার একটু আগের পৃষ্ঠায় যাই। এই যে প্রাইস রিলেটিভ না, এই জন্য এইটাকে বলা হচ্ছে রিলেটিভ, যেহেতু এটা প্রাইস অতএব প্রাইস ইন্ডেক্স। ঠিক, আমি একটু দ্রুত পরের পৃষ্ঠায় যাই। এই দেখেন এখানে একটা আছে, এটা হচ্ছে রিলেটিভ কোয়ান্টিটি ইন্ডেক্স। ঠিক আছে, তা রিলেটিভ প্রাইস ইন্ডেক্স একটু খেয়াল করেন। তারপরে আমি একটু স্লোতেই যাচ্ছি এখানে, কারণ এখানকার অঙ্কগুলো কয়েকবার আসছে। আপনাদের বইতে এটা আছে, রিলেটিভ প্রাইস ইন্ডেক্স একদম নিচের দিকে আছে। এখানে একটা কথা লেখা আছে, দিস ফর্মুলা ইজ গিভেন ইন ইউর এক্সাম। এইটা সীমার জন্য প্রযোজ্য, আইসিএম এর জন্য প্রযোজ্য না। আইসিএম এতে কোনো ফর্মুলা দিয়ে দিবে না, এগুলো আপনাদেরকে মুখস্থ মনে রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা একটু লিখে রাখেন, বইতে থাকা সত্ত্বেও আপনারা একটু পারলে খাতায় নোট করেন, নয় লিখতে গেলে পরে অনেক সময় মনে থাকে ভালো। আর আরেকটা নিচেই আছে, এটাকে বলে যে এগ্রিগেট প্রাইস ইন্ডিসেস। এগ্রিগেট প্রাইস ইন্ডিসেস, এইটার এটা ডিফারেন্সটা কি? উপরেরটা হলো P1 ইনটু 8 এর সামেশন, নিচেরটা হলো P0 ইনটু 8 এর সামেশন। এইটা কিন্তু রিলেটিভ এর, রিলেটিভ ইনটু 8 ডিভাইডেড বাই সামেশন 8, দুটোর ভিতরে যে ডিফারেন্সটা। আর এখানে দি ইন্ডেক্স উইল বি কল্ড বেজ ওয়েটেড অর কারেন্ট ওয়েটেড ডিপেন্ডিং অন whether it is used at base or current year. এখানে একটা বিষয়, এই যে ডব্লিউটা ব্যবহার করা হয়েছে, এই ডব্লিউটা কখনো কোয়ান্টিটি হতে পারে, কখনো প্রাইসও হতে পারে। কোয়ান্টিটি অথবা ভ্যালু হইতে পারে, সাধারণত কোয়ান্টিটি আর ভ্যালু। এটা প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে এটা যেহেতু প্রাইস রিলেটিভ, ডাব্লিউটার জায়গায় হয় কিউ ইউজ করা হয়, কোয়ান্টিটি কে ওয়েট হিসেবে ধরা হয়, অথবা ভ্যালুটাকে ওয়েট হিসেবে ধরা হয়। যদি কোয়ান্টিটিটার নিচে 0 থাকে তাহলে সেটা হলো বেজ ইয়ারের প্রেক্ষিতে, তখন তাকে বলে বেজ ওয়েটেড। যদি কোয়ান্টিটির নিচেই 1 থাকে সাবস্ক্রিপ্ট, তাহলে তাকে বলা হয় কারেন্ট ওয়েটেড। তাহলে ডাব্লিউটা হয় এখানে কিউ আসবে অথবা ভি আসবে। ভি মানে হচ্ছে কিউ ইন্টু পি বা পি ইন্টু কিউ। যদি ভি 0 হয় তাহলে ইকুয়াল টু হবে P0 ইন্টু Q0।
আর যদি V1 হয় তাহলে ইকুয়াল টু হবে V1 ইনটু Q1। তাহলে V0 যদি হয় তাহলে এখানে V0 এখানেও V0, সেই ক্ষেত্রে বলা হবে যেহেতু 0 অতএব বেজ ওয়েটেড। যদি V1 হয় তাহলে কারেন্ট ওয়েটেড। তাহলে বোঝা গেল যে কখন বেজ ওয়েটেড বলা হবে, কখন কারেন্ট ওয়েটেড। অর্থাৎ ওয়েট যেটা দেওয়া থাকবে সেইটার যদি সাবস্ক্রিপ্ট 0 হয় তাহলে বেজ ওয়েটেড, সেটার সাবস্ক্রিপ্ট যদি 1 হয় তাহলে কারেন্ট ওয়েটেড। এইটা ভ্যালুর ব্যাপারটা স্যার একবার বলবেন স্যার। ভ্যালু হচ্ছে ওই যে আমরা আর একটু তাহলে ব্যাকে যাই, আপনার তাহলে সুবিধা। এই যে এই পৃষ্ঠাটা দেখেন, এই যে ভ্যালু, যদি বেজ ইয়ারের ভ্যালু হয় তাহলে এটা গুণ হবে প্রাইস ইনটু কোয়ান্টিটি অফ বেজ ইয়ার, অর্থাৎ P0 ইনটু Q0। আর এটা যদি কারেন্ট ইয়ারের ভ্যালু হয় V1 তাহলে P1 ইনটু Q1। ঠিক আছে? জি স্যার। এই আমরা কিন্তু কয়েকটা ফর্মুলা দেখলাম, ফর্মুলা গুলো দেখতে একটু যেন কেমন মনে হচ্ছে যে একটু জটিল জটিল। আসলে জটিল না, সহজই আছে, একটু বোঝার চেষ্টা করতে হবে। এইটার নাম রিলেটিভ প্রাইস ইন্ডেক্স কেন? কারণ হচ্ছে এই যে যেহেতু এটা একটা অনুপাত এই জন্য রিলেটিভ, আর যেহেতু এটা প্রাইসের অনুপাত এই জন্য প্রাইস, রিলেটিভ প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, আমরা পরেরটাই যাই, কোয়ান্টিটি ইন্ডিসেস। কোয়ান্টিটি ইন্ডিসেস এইটা আপনাদের বইতে তো এই ফর্মুলাটা দেখি না। 152 পেজে আছে। হ্যাঁ 152 পেজ। 152। ও হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে আরো পরে আছে। আচ্ছা পরে থাক, আমরা একটু আগেই আলোচনা করে নিই। কারণ হচ্ছে এটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে ওই আগের স্লাইডের সাথে ফর্মুলার সাথে এইটার মিল আছে, শুধু এই যে এইটা Q1 আর P এর জায়গায় Q, তাই না? জি স্যার। এবং এই যে এই ফর্মুলাটাও তাই, এই যে নিচেই যেটা ছিল এই যে এইটা P এর জায়গায় Q। এই যে এটা P এর জায়গায়, এখানে যেরকম নিচেই ছিল P, আর এখানে এটা গেল কোয়ান্টিটি ইন্ডিসেস, তাই না? এখানে একটু চেঞ্জ করে দিই, এইটা হয়ে যাবে। হ্যাঁ এই ঠিক আছে। তাহলে রিলেটিভ কোয়ান্টিটি ইন্ডেক্স অথবা সরাসরি কোয়ান্টিটি ইন্ডেক্স বলবেন এটাকে। এখানে Q1 Q0, আর এটা হচ্ছে এগ্রিগেট কোয়ান্টিটি ইন্ডেক্স। যখন এই Q1 এর সাথে W যাবে, নিচে Q এর সাথে W যাবে। তাহলে আমরা এরপরে একটা অঙ্ক দেখব, যে অঙ্কটা এক বা একাধিকবার পরীক্ষায় আসছে। এটা আপনাদের বইয়ের ইলাস্ট্রেশন 7 মনে হয়। ঠিকই আছে, ইলাস্ট্রেশন 7। অঙ্কটা বইয়ে একটু দেখেন ভালোভাবে। দুটো বছরের তথ্য দেওয়া আছে, 90 সাল এবং 95 সাল। আপনাদের বইতে মনে হয় 2010 সাল আছে নাকি? জি স্যার 2010 সাল। আচ্ছা থাক, এটা ফ্যাক্টর না, সাল যেটাই হোক। এখানে 1990 বা 1995 যেটা আমি ধরে নিছি। 4 ধরনের। A grocer wishes to index the prices of 4 different types of tea with base year 1990 and current year 1995. The available information is as follows. ওই যে সেই প্যারেটো 80-20 রুল আমরা পড়েছিলাম না, যে একটা দোকানে অনেক আইটেম থাকে, কোন আইটেমে দেখা যায় যে ওই অল্প কিছু আইটেম আছে যেগুলো আমার বেশি প্রফিট এনে দেয়, 2-4টে আবার অনেক আইটেম আছে যেগুলো কম প্রফিট আনে, অথবা আরো 2-4টে পাওয়া যাবে যেগুলো প্রফিট তো আনেই না, বরঞ্চ লস হয়, কিন্তু ওই পণ্য আমাকে রাখতে হবে, নাহলে কাস্টমার অন্য দোকানে চলে যাবে। তখন আসে যে ওভারঅল আমার প্রফিট হচ্ছে কিনা আমার সেটা দেখা। এখন ওভারঅল প্রফিট যদি হইতে হয় তার মানে হচ্ছে তখন ওই কম্পোজিটের দরকার হয়, ওয়েটেড এর দরকার হয়।
ঠিক এই কনসেপ্ট থেকে কিন্তু এইগুলো যে ওভারঅল আমার কি হচ্ছে সেইটার একটা আইডিয়া পাওয়া। যদি দেখি যে হ্যাঁ দিন শেষে আমি সারা দিনে যে বিক্রি করলাম তাতে লাভের আইটেমও বিক্রি করেছি, লসের আইটেমও বিক্রি করেছি, কিন্তু দিন শেষে দেখলাম যে ইন টোটাল আমার ভালো একটা লাভ হয়েছে, ব্যাস তাইলে আমি স্যাটিসফাইড। কিন্তু আমি যদি মনে করি যে যেটা লস আইটেম ওইটা রাখবোই না, তাহলে দেখবেন আপনার কাস্টমার কমা শুরু করছে, কারণ তাকে ওই আইটেমটার জন্য অন্য দোকানে যেতে হবে। আর অন্য দোকানদার যদি চালাক হয়, সে ওই যে যেটাই আমি বেশি লাভ করেছি ওইটার দাম সে ওই প্রথম দিন কমায় দেবে, যাতে এই কাস্টমার মনে করে আরে ওই দোকানে তো এতদিন ছিলাম, তাহলে তো ভুল হয়েছে, এই জায়গায় তো ওই জিনিসের দাম কম, আসলে কিন্তু কম না, আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য কমাইতেছে যাতে আপনি ওখানে ঘন ঘন যান। তারপরে যখন ওই কমটা উঠানো লাগবে তখন ঠিকই উঠাই নেবে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু দেখেন যে এখানে আমার যে প্রবলেমটা দিল 4টে আইটেম, এর প্রাইস বেজ ইয়ারে দেখেন 1999, হ্যাঁ এইটা ওরা প্রবলেমের ভিতরে উল্লেখ করে দিয়েছে যে এটা হলো বেজ P0 অর্থাৎ বেজ ইয়ারের প্রাইস, এটা হলো Q0 বেজ ইয়ারের কোয়ান্টিটি, আর এই যে কারেন্ট ইয়ার এটা হচ্ছে P1 মানে কারেন্ট ইয়ারের প্রাইস, ওই আইটেমগুলোর কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি। আমাকে বের করতে বললো ক্যালকুলেট দা বেজ ওয়েটেড। দেখেন এখানে বেজ ওয়েটেড মানে আপনাদের ফর্মুলাটা খেয়াল আছে তো, ওই যে ডব্লিউ আছে ওখানে বেজ মানে জিরো চিন্তা করতে হবে। বেজ ওয়েটেড রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, রিলেটিভ প্রাইস ইন্ডেক্স মানে ওই ফর্মুলাটাই আমাকে নিতে হবে, P1/P0 নিতে হবে। আর ওয়েটের ওখানে কি নিতে হবে, এই যে ইউজিং অ্যাজ ওয়েটস, প্রথমে একটা করবেন কোয়ান্টিটিস আর একটা হলো ভ্যালুস, অর্থাৎ ডব্লিউ এর মান যখন এ নাম্বারটা এ নাম্বার প্রবলেম সলভ করবেন তখন ডব্লিউ এর জায়গায় বসাবেন Q0 যেহেতু বেজ ওয়েটেড বলছে, তাই না? আর বি যখন সলভ করবেন তখন ভি এর জায়গায় V0, ওই ডব্লিউ এর জায়গায় V0 বসাবেন যেহেতু বেজ ওয়েটেড। 2 নাম্বার প্রবলেমে একই অঙ্ক, শুধু ওই বেজ ওয়েটেড জায়গায় এখানে কারেন্ট ওয়েটেড লিখে দিয়েছে, তার মানে এখানে এ নাম্বার সলভ করতে গেলে Q1 লিখতে হবে ডব্লিউ এর জায়গায়, আর ডব্লিউ এর জায়গায় এটা লিখতে হবে V1। বোঝা যায়? তাহলে ফর্মুলা দুটো কিন্তু 4টে ফর্মুলা হবে, 4টে ফর্মুলা কিন্তু আপনি চিন্তা করতে পারেন যে এইটার এই যে এ নাম্বারের ফর্মুলাটা কি হবে। এ নাম্বারের ফর্মুলা হবে যে রিলেটিভ প্রাইস ইন্ডেক্স ইকুয়াল টু উপরে যাবে Q0 সামেশন Q0 ব্র্যাকেটে P1/P0, আর 2 নাম্বারে যাবে রিলেটিভ প্রাইস ইন্ডেক্স ইকুয়াল টু উপরে যাবে সামেশন V0 ইনটু ব্র্যাকেটে P1/P0, নিচেই যাবে সামেশন V0। ঠিক আছে, 2 নম্বরে যাবে একই ফর্মুলা, শুধু 0 জায়গায় 1 হবে। আপনাদের কাছে কি এটা ক্লিয়ার মনে হচ্ছে? স্যার একটা একটু ফর্মুলা দেখাই দিলে ভালো হতো। অঙ্কটা অবশ্যই স্যার অঙ্কটা করলে আর একটু ভালো বোঝা যাবে স্যার। এটাই আছে, দেখেন এই যে প্রথম ফর্মুলাটা হবে এইটা, আপনারা একটু লেখেন, এই যে 1 এর এর ফর্মুলা হবে এইটা,